যত ঝামেলা সালা আমারই তো হবে না। আমি তো সালা একমাত্র পড়ে আছি ভাগাড়ের মাল। বাবুদেরকে কবে থেকে বলছি সালা 3খানা কয়েল খারাপ হয়ে গেছে, 1খানা কয়েল কোনো রকমের চলছে। সালান কথা কানেই তোলেন। যত দায়িত্ব আমার, এখন এত রাতে 4খানা ডেড বডি একা একা পোড়াতে হবে। আর সালা দুটো ডোম ছুটি নিয়ে বসে আছে। আরে বাবা, শিবরাত্রির পুজোর উপোস তোদের বউরা করবে, তা তোরা মরতে ছুটে নিতে গেলে কেন? হ্যাঁ, পোড়াও এখন। কি সুখের জীবন! সালা বেঁচে থেকেও জ্বালা আর মরে গিয়েও জ্বালা, শান্তি নেই। এবার বিড়িও বড় খাটা, আমার কপালের মতো চাঁদ দেখা যাবে কদিন পর। কনপাটও তো বড় বন্ধ হয়ে গেছে। দাদু কিছু মনে করো না। বেঁচে থাকতে একটা নেশা করলে না, এত বড় বয়স হয়ে গেল বুড়ো। দেখি দাদুর মুখে আছে। দাদু পাখি ছোট তো, দাদু পাখি নিলাম একটা, রেখে দিলাম। বলো না দমে কাটমানি খাচ্ছে না, তখন এডিবিডি পাঠিয়ে দেবা, তখন সালা পুকুরের ধারে গিয়ে লুকাতে হবে। তুই বলছি চলে আসবি। দাদু তোমার বিড়ি বড্ড করা, ভালো না সালা। কারেন্ট চলে গেল। বলছি এই 4টে মরার মালিক কি এখানে আছেন? যদি থাকেন তো শুনে নিন। যা কোনোদিন এসোসনে হয় না, তাহলে আজ হয়েছে লোডশেডিং। আর লাইন যে কখন আসবে তা আমার ভগাই জানে। তা বলছিলাম যে যেখানে আছে চুপ করে বসতে থাকো না, লাইন আসতে সব আর তোকে একটু দম মেরে আসে। দাদা কে কথা বললো? আজকে আমি দাদা মাজিলপুরের রমেশ সাপুই। তা জ্যান্ত নাকি মরা? আগে দাদা মরা তো বটে, তা না হলেই আপনার পাশে শুয়ে আসি, তা হঠাৎ ওই ঘাট বলি যে বড় উঠে বসলেন। বলবো না শালা, সারা জীবন মুখের রক্ত পায়ে ফেলে ছেলেগুলোকে মানুষ করলাম, আর শেষে এই ফল হলো। কি ফল হলো দাদা? আর কি ফল হলো? জীবনে বড় স্বাদ ছিল এই মরণের পর একটা বোম্বাই খাটে চেপে বেশ দুলকি চালে এখানে আসবে। তা হতচ্ছাড়া ছেলেগুলো কাঁধ তো দিলই না, উল্টে কাটা পুকুর থেকে বার করে একটা মোড়া পোড়াবার এজেন্সিকে বডিটা দিয়ে দিল। আর সেই শালারা এই একটা খাটিয়ায় চাপিয়ে এমন হাত মারতে মারতে নিয়ে এলো না যে আমার মোড়া বুকের ভেতরটা কেমন হাত পাক করতে লাগলো। হার্ট ফেল করে একেবারে মরে যাওয়ার জোগাড়। আচ্ছা দাদা বলুন তো, একটা বোম্বাই খাটে আর কতই বা দাম নিত? আর তা না করে প্রত্যেকে একটা পচা দড়ির মাচা কিনে এনেছে। একটু পাশ ফিরে শুতে গেছি, অমনি মচ করে ভেঙে কোমরটা ঝুলে পড়লো। এই ভাগ্যিস সাবধানে ছিলাম, নাহলে বেকায়দায় পড়ে এই কোমর টোমর ভাঙতো। এই কেবে? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। কে বে বললেন কেন? জানেন আমি কে? আগে না ম্যাডাম। আমি ব্যারিস্টার সোহিনী রায়, বার অ্যাট ল। সরি ম্যাডাম, আসলে কোট ঘর করা অভ্যাস নেই তো, তাই ঠিক চিনতে পারিনি। আর তাছাড়া এই শালার মুখটা তো খারাপ হয়ে গেছে না, কি বলবো মাইরি। তা দেখে তো ভদ্রলোক বলেই মনে হচ্ছে, মুখটা তো খারাপ হলো কি করে? আর বলবেন না ম্যাডাম, বিপদনিক তো। ছেলেরা বেছে বেছে ওই রাস্তার ধারের ঘরটাই আমার জন্য বরাদ্দ করল। বাড়ির সামনেই রক, পাড়ার নন্দদুলালরা 24 ঘন্টা ওই রকে বসে আড্ডা মারে। তাই ওদের ভাষা শুনতে শুনতে ম্যাডাম আমি আমার নিজের ভাষাটাই ভুলে গেছি। এর জন্য ছেলেদের কাছে কম ঝাড় নয় ম্যাডাম, ঝাড় নয়, বকুনি। মানে কম বকুনি খেতে হয়নি। কেন দাদা কেন? আর কেন, ঘরে রয়েছি, হয়তো কোনো বৌমা এসে ডাকলো, বাবা
আমার মুখ দিয়ে ফস করে বেরিয়ে যায় এই কেবে এই জন্যই বলে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। যাকে আপনাকে একটা উপদেশ মানে অ্যাডভাইস দিলাম। আমার একটা অ্যাডভাইসের কস্ট কত জানেন? আগে না ম্যাডাম, তুমুড়ি মুহুড়ি মিলিয়ে মাই সেটেল কস্ট ইজ 10,001। তো আপনাকে ফ্রিতে দিলাম কেন বলুন তো? কেন ম্যাডাম? পরে বড় করে কাটবেন? বড় আর করে কাটবো কিভাবে? মরে গেছি না। যাকে ওনার নাম তো শুনলাম রমেশ সাহু, আপনার নাম? আগে আমার নাম হলো গিয়ে এই নবনী ময়রা, মানে নবনী দাস। কিন্তু নাম জিজ্ঞেস করছেন কেন ম্যাডাম? এই কেস ঠুকবে? আরে উনি কেন কেস ঠুকবে? কেস তো ঠুকবেন মক্কেলরা, উনি তো কেস লড়বে। কারেক্ট, একদম ঠিক বলেছেন। কিন্তু আপনি এত কথা জানেন কি করে? কি যে বলেন, আমি গিয়ে হলাম মাজিলপুরের রমেশ সাহ, ফেমাস রমেশ সাহ। ওই কোন ঘর কর্তৃপতি যে মনে একেবারে শেষ করি ফেললাম, আর বলে কি না এক মিনিট, মাজিলপুর তা সে তো শুনেছি অনেক দূর। সেখান থেকে এখানে আশেপাশে কোনো শ্মশান ছিল না নাকি? বাস্তবমি কি ওই ধরনের কোন অসুখে মরলি তো ওখানেই যেত। সাপে কেটেছিল তো, তা সবাই ধরে করে নিয়ে এলো এই বাঙুর হাসপাতালে, ওখানেই সিটটির খেলুক। আর ওই জায়গাটা ঠিকই এই জায়গাটা কাছে হয়। তাছাড়া ওই ছায়া কাটা পুকুর হয়ে আসতে হলো কিনা, ওই ভ্যান রিক্সার পেছনে ন্যাটন প্যাটন করতে করতে এসেছি তো গা গতরে একেবারে ব্যথা হয়ে গেছে। আরে ধর মশাই, একটা আনসান কথা বলে দিলেই হলো। বাঙুর হাসপাতালে সাপে কাটা রুগী চট করে মরে না। আপনি ঠিকই কইছেন। এই সত্যি কথা বলবো নবনীদা, কি? এই হাসপাতালের কোন দোষ ছিল না, দোষ ছিল গিয়ে আমার বাঁধনে। বাঁধনে? আগে সাপ তো শালা কামড়েছিল পায়ের বুড়ো আঙুলের ডগায়, আর ছেলেরা এসে না প্রথমেই একটা বড় সড় বাঁধন দিয়ে গেল গলায়। এ সে কি বে? এই বেনয় রে, এই সবকটা কেমন যেন আজকে রেবে হয়ে যাচ্ছে। ম্যাডাম দয়া করে কিছু মনে করবেন না। দূর মশাই, আপনার এই কেবে নিয়ে আমি ভাবছি না। বাট আমি ভাবছি একটা কথা, সাপ কামড়ালো আপনার পায়ের বুড়ো আঙুলের ডগায় আর গলায় বাঁধন, সেটা কিভাবে সম্ভব? আপনি আবার এইসব নিয়ে বেশি চিন্তা করবেন না, এক্ষুনি আবার সার্চ করে দেবেন। এই পকেটে একটা আদলাও নেই মানে, তখন কিন্তু খুব লজ্জায় পড়িলাম। আমি বলতেছি আমার লজ্জার কথা, আমি নিজেই বলতেছি। লজ্জার কথা? আগে হ্যাঁ, এই আপনারা আবার মারি ওই পাঁচ খান করে দেবেন না স্যার, আর দেবেনই বা কার কাছে? এখানে আমরা তো আসি মোট 3 জনা, আর উটা তো একটা ঘাটির মরা। আমি না এই ছেলের বউ পছন্দ করতে গিয়ে নিজেই বিয়ে করে ফেলেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। আরে ও কিছু নয়। বয়সকালে একটু আধটু পদস্খলন হয়েই থাকে। আসল কথা কি জানেন? এই ছোট মনের মানুষ যারা, তারা ভালোবাসে একবার, কিন্তু যার মন বড় যত, দেখে ভালো অবিরত, তারাই তো ভালোবাসে বারবার। কি বলেন? হ্যাঁ ঠিক হয়েছে, ঠিক হয়েছে। তা ম্যাডাম, এই শ্মশানটা তো শুনশান লাগছে কেন? শ্মশান বন্ধু কেওড়া মালগুলো গেল কোথায়? ও মশাই, মুখ সামনে কথা বলুন, ওর মধ্যে আমার দুটো ছেলেও রয়েছে। সরি ম্যাডাম, মানে বলছিলাম কি, মানে শ্মশান বন্ধু বান্ধবেরা গেল কোথায়? মশাইয়ের চোখে কি লকডাউন দেখছেন না? লোডশেডিং। শ্মশান বন্ধুরা কেউ গঙ্গাতে হাওয়া খাচ্ছে, কেউ বাংলা খাচ্ছে, কেউ গাঁজা খাচ্ছে। আপনি কে? আমি কবি রবীন গঙ্গোপাধ্যায়। আমি ছিলাম চুল্লিতে, ঢুকেও পড়েছি, সবে চুলগুলো পিট করে উঠতে আরম্ভ করেছে, ব্যাস লোডশেডিং। ওখানে একটা অসহ্য পরিবেশ, একটুও হাওয়া খেলে না, একেবারে দম বন্ধ হয়ে মরে যাওয়ার জোগাড়। তাই তো বেরিয়ে এলাম, আর তো দেখতে পারবো না কৃষ্ণচূড়া রাজচূড়ার রং, আর তো খেতে পারবো না এই বসন্তের হাওয়া, তাই প্রাণ ভরে খেয়ে নি। আবার লাইন আসতে টুক করে ঢুকে যাবো লক্ষ্মীন্দরের লোহার বাসরে। কবি রবীন গঙ্গোপাধ্যায় বললেন না? হ্যাঁ। নামটা না কোথাও শুনেছি মনে হচ্ছে। কোথায় শুনেছি? ও হ্যাঁ, মনে পড়েছে, আমার মেয়ে দোলন চাপা ওই কবিতার বই পড়তে, ওর মুখ থেকেই শুনেছি। তা কবিবাবু, আপনি মারা গেলেন কিসি? শিল্পীরও। হ্যাঁ, শিল্পীরও? সেটা আবার কি? ওটা আমি জানি। দাদা জানেন? এই জানি মানে গিয়ে আমার ওই রকের ছেলেদের কাছে শুনেছি, আর্ট কালচারাল লাইনে কেউ মারা গেলে ওই রকের ছেলেরা বলে অমুক তো শিল্পী রোগে মারা গেছে। কি কই ভাই, ঠিক বললেন তো? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আরে দূর মশাই, এর কথা বাদ দিন তো। মানে আমি জিজ্ঞাসা করছি শিল্পী রোগটা কি, মানে এই রোগটার সিম্পটম গুলো কি রকম?
ইংরেজিতে বলে সিরোসিস অফ লিভার, বাংলায় বলে লিভার পচে মরে যাওয়া, আর ওই খবরের কাগজের ভাষায় বলে পাকস্থলিতে রক্তক্ষলন। আরে ধ্যাত, সেই কখন থেকে কিছু খবর নেব বলে এখানে ঘাপটি মেরে পড়ে রয়েছি, আর এই কবি ভদ্রলোক এসে সব কিছু গন্ডগোল করে দিল। Who are you? আপনি কে? আমি রুনু ব্যানার্জি, সাংবাদিক। তা এখানে কি চাই? ইন্টারভিউ ম্যাডাম, বোঝো। আপনাদের সকলের ইন্টারভিউ নেব বলে এখানে ঘাপটি মেরে পড়েছিলাম। শোনা গো, খুব কষ্ট হচ্ছে বলো। থালা দিয়ে দিয়েছে, খাবার দিচ্ছে না, মরণ দশা। জ্যান্ত সাংবাদিক এই মরাদের ইন্টারভিউ নেবে বলে শ্মশানে শুয়ে আছে। আমি জানতো নাই স্যার, আমিও মরা। আসলে একটা বড় সড়ো মারামারি কভার করতে গিয়ে ওই মস্তানদের হাতে ডান্ডা খেয়ে আমার পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেছে। সাংবাদিক তো, তাই একটু খবর পেলেই নিতে ইচ্ছা করে। একটা স্কুপ হেডলাইন পেয়েও গিয়েছিলাম। ওই ছেলের বউ পছন্দ করতে গিয়ে নিজেই বিয়ে করে বসলেন বাবা। কিন্তু শালা শালা আমার কথা বলতেছে, মাইবো জুতোর না, শালা জুতোই তো নেই, মাইবো ইয়ার পারি। শালা আমার কথা কইতেছি, হ্যাঁ আমি বিয়ে করেছি, ছেলের বউ পছন্দ করতে গিয়ে বিয়ে করেছি। কার বাপে খেয়ে করেছি? হ্যাঁ ম্যাডাম বারের লোক, একটু খুলে বলতে বলুন। আমি খুলে বলবো কি? হ্যাঁ আমি শালা রমেশ সাপুই, পঞ্চায়েত প্রধান। 7খানা গায়ের লোক আমার কথায় হইতে আর বসে আর ওইতে। মশাই, আপনি এখন মৃত, তখন উঠতে বসতো। হ্যাঁ মানে ওই তখন উঠতে বসতো। আমি কি কাউকে ডরাই না? তবে শোনো, 20 বছর বয়সী বাপ আমাদের 22 ছেলে হলো, নাম দিলাম বলরাম। 87 মঙ্গল। বাপ বললে আবার বিকট। আমি বললাম না, সেই থেকে বলরাম আর আমি আর বলরাম। 47-এ বলরামের জন্য মেয়ে দেখতে গেছি। হঠাৎ আমার ক্যান্সার মনে হলো, আরে এই মেয়ে তো বলরামের মা হবার উপযুক্ত। ব্যান্ড পার্টি বাজায়া বাপের বেটার মতন সেই মেয়ে বিয়ে করে নিয়েছে, ঘরে তুলে। ব্যাস ব্যাস, আর বলতে হবে না। পরের হেডিংটার কম্পোজটাও আমার তোলা হয়ে গিয়েছে। আচ্ছা, তোমরা তো সব জানি বসে আছো। হ্যাঁ একটা ফাঁস করে অমনি কথা বলে দিলেই হলো। কত ভালো ছেলে বলরাম আমার, মার মনে দুঃখ হবে বলে বিয়ে পছন্দ করলো না, আর বলে কিনা ইয়ে। ঠিক আছে ঠিক আছে, আর কিছু বলতে হবে না, যা বোঝার আমার বোঝা হয়ে গিয়েছে। আচ্ছা, আপনি কিভাবে মারা গেলেন নবদা? এই শুয়ে বাচ্চা, তুই কে রে? আমার নবদা বলছিস? বেরে না, ফোরলা বিলা করে দেবো। এ মশাই, আপনি তো দেখছি বড় অশ্লীল। আপনার সাথে কথা বললে আমার স্ট্যাটাস রাখা মুশকিল হবে দেখছি। আরে ধর ম্যাডাম, কি দোকান থেকে ফ্যাটাস ফ্যাটাস করে স্ট্যাটাস দেখাচ্ছেন? করেন তো ওকালতি। ওই গায়ে কালো কোট চাপিয়ে বটতলায় গিয়ে ইটের উপরে বসে থাকেন, আর লোক দেখলেই পেছন পেছন দৌড় দেন। এবিডোবিট হবে দাদা, এবিডোবিট। অবজেকশন মাই লর্ড। আপনি জানেন না আপনি কার সাথে কথা বলছেন? আমি ব্যারিস্টার সোহিনী রায় বারেট ল, আর আমাকে বলে কিনা এপিটপি। আই উইল শো ইউ। আপনি আমাকে জুতোর বাড়ি মারবেন? ভেবেছেন কোমরের হাড়গোড় নেই বলে আমি মরে গেছি? এই ভাঙা কোমরেও না আপনাকে আমি আলু অর্জুনের অ্যাকশন দেখাতে পারি। আপনি জানেন? দেখাচ্ছি। পুরি বাবারি। চলো 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 চলো। অর্জুনের নাচ দেখা। আরে ওরকম তোর বিউটি আবার ভর্তি বসি করলেন যে বড়। আরে বসে পড়েছি কি আর সাথে পড়ে মরেছি তো। শরীরের হাড়গোড় সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মুডের মাথায় উঠে পড়েছি, এখন মূর্তি যন্ত্রণায়। বাবারে, ও ভাই কবি, এই কোথায় গেলেন? এই যে সামনের দোকান থেকে একটা পেন কিলার কিনে আনুন না। সরি দাদা, আমার কাছে তো একটা টাকাও নেই। আরে জান গিয়ে ধারে নিয়ে আসে, বলবেন যে নবনীতা সেল নিয়েছে, পরে দিয়ে যাবে তো। দেখছেন না একটা লোক যন্ত্রণায় মরে যাচ্ছে। কি যে বলেন রমেশ বাবু, আজকাল জ্যান্ত বাপের দেনাই কেউ শোধ করতে চায় না, আর ও যাবে মরা বাপের ধার শোধ করতে। আর সরুন তো মাথায় সরুন। ও নবনীতা উঠুন উঠুন, একটা ঝাঁকুনি মেরে উঠুন তো, দেখবেন সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ এই তো এই তো। ঠিক আছে, কেমন লাগছে এবার? দেখে নি বেশ ভালো। তাহলে একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? আপনি মারা গেলেন কিভাবে? আমি পুষ্পা, পুষ্পা ব্যাপারটা হলো
চলছে কিসে? আমরা তো দ্রৌপদীর বস্ত্র উন্মোচনের মতন লজ্জা উন্মোচন করেই তবে ভেতরে ঢুকবো। তুমি তো পদন বিশুদ্ধ বাংলা বলেই খালাস। এই তিলে খচ্চর সাংবাদিকটা আমার পদে বাস দেবে না? আমি আপনার কি বললাম বাবা? না না করুন, কিন্তু করবে। আমার এই গল্পটা আমার কাগজে বেশ খরচক করে ছাপাবে তো, তারপর সেই গল্প আমার ছেলেরা, বৌমারা, নাতি নাতনিরা, সর্বোপরি পাশের বাড়ির লোকজন পড়বে না? আমি আপনার গল্প ছাপাবো কিভাবে স্যার? আমি তো আমার কাগজেই পাসপোর্ট সাইজ ছবি দিয়ে একেবারে অবিচুয়ারি হয়ে গিয়েছি। আমার লেখা আর বেরোবে না। সাংবাদিক তো, তাই একটু ঘাটতে ভালোবাসি। ও সেন্টিমেন্টাল দিচ্ছ শরৎচন্দ্রটাই। আচ্ছা তবে শোন, হঠাৎ একদিন দুপুরবেলা ছেলেরা সব কাজে কমে, নাতি নাতিরা স্কুল কলেজে, আর বৌমারা ঘরে দৌড় দিয়ে ঘুমোচ্ছে। আমি অমনি টুক করে বাড়ি থেকে বেরিয়ে ব্ল্যাকে একখানা টিকিট কেটে দেখে ফেললাম পুষ্পা। ব্যাস, এই আমার কাল হয়ে গেল। কেন? আর কেন, এই বসন্তের হাওয়া বড় খারাপ দাদা। ছাদে পাইচারি করি আর সেই হিরোইনটা রেশমিকার কথা মনে পড়ে যায়। হু করে ফাগুনের বাতাস বয়, আর আমার বুকের মধ্যে আমার কারখানার উনুনের মতো হু হু করে আগুন জ্বলে ওঠে। মনে হয় ওই রকম যদি একটা হিরোইন পাই, তবে জীবনটাকে ব্যাকগিয়ারে ফেলে 22-23-এ নামিয়ে এনে কড়াপাকে সন্দেশ বানিয়ে ফেলি। ব্যাস, মাথাটা আমার বিগড়ে গেল। রেশমিকাকে আমার চাই। তারপর আর কি, ছাদে পাইচারি করি আর রেশমিকার কথা ভাবি, রেশমিকার কথা ভাবি আর পাইচারি করি। এরই মধ্যে হয়তো কোনো বৌমা এসে ডাকলো, বাবা আমার মুখ দিয়ে ফাঁস করে বেরিয়ে যায় এই কেবে, আর নিচে নেবে ছেলেদের উদুম খিস্তি খাই। দাদা আপনার টাইমটা বড় খারাপ যাচ্ছে। একটা ওই কবিরাজকে দেখিয়ে ওই ওষুধ ফষুধ নেন না কেন? আরে ওষুধ নিতে যাবো কেন? আমার নাম হলো নবনী ময়রা, কবি ঝুঁকেগা নেহি সালা। বুঝেছো? এক সময় 14,500 রসগোল্লার অর্ডার নিয়ে টাইমলি ডেলিভারি দিয়েছি। পুরস্কার বলে একটা কথা আছে না? হলো দাদা, হলো। হবে না মানে কি আর কি। তারপর হঠাৎ একদিন পাশের ছাদে তাকিয়ে দেখি রেশমিকা, এক্স্যাক্ট আমার রেশমিকা। পাশের বাড়ি মালটা ভাড়া এসছে। আমার দুষ্টু মিষ্টি রেশমিকা আমার দিকে তাকিয়ে বেশ মুচকি মুচকি হাসছে। আমিও সালা একগাল হেসে রিপ্লাই দিলাম, বাবা এই যে দেখছি রসের নাগর পিড়িতে সাগর একেবারে সব বুড়ো বয়সে শালা। তাতে কি হয়েছে? আমার বাইরেটা বক, ভেতরটাতে যুবক। আরে আরে আরে, চুপ করে না, বলতো আজি মাজি কথা এসে যাচ্ছে, বেশ জমে উঠেছে। এই তারপর তারপর কি হবে বলে? তারপর তো প্রথম 3 দিন চললো ওপক্ষের দিক হাসি, এপক্ষের ফোঁস রিপ্লাই। তারপর চতুর্থ দিন শুনিয়ে শুনিয়ে গান ছাড়লাম। কোন গানটা দাদা? আমি তোমায় বড় ভালোবাসি। আরে ওইটা গাইতে যাবো কেন? তখন তো আমি আলু অর্জুন হয়ে গেছি না। কোনটা গাইলে? এই পুষ্পা মুভিরই, তবে গানটা বাংলায় তর্জমা করে গাইলাম, যদি একটু ইমপ্রেস করা যায়। আমি ওকে উদ্দেশ্য করে গাইতে শুরু করলাম, ওগো শুনছো বলে ডাকবে যখন লাগবে তখন আমায় তোমার স্বামী, প্রিয় স্বামী। তুমি স্বামী স্বামী বললে পরে মনে হবে আমায় তোমার স্বামী, প্রিয় স্বামী। হলাম তোমার অনুগামী, হলাম তোমার অনুগামী, জানি ঠকবো না তো আমি স্বামী। দেখো আমার পাশে পাশে সতী যেমন থাকে শিবের পাশে, এই প্রেমে ভরা দৃষ্টি তোমার জাগায় মনে খুশির জোয়ার। স্বামী আমি স্বামী, স্বামী প্রিয় স্বামী, আমি স্বামী, প্রিয় স্বামী, প্রিয় স্বামী, পরম স্বামী, আমি স্বামী। বেশটা সাহেবা, বেশটা চুপ করে, জমে উঠেছে, জমে উঠেছে। তারপর তারপর কি হলো বলে? তারপর রেশমিকা আমাকে জিজ্ঞাসা করলো, কাকু বুঝি পুষ্পা মুভি দেখেছেন? আমি মনে মনে বললাম, কাকু কি গো, আমি যে তোমার দামাল হিরো আলু। তুমি যে আমার বুকের মধ্যে সোনপাপড়ির নিবু নিবু আঁচ গনগনে করে তুলেছো রেশমিকা। কিন্তু মুখে বললাম, হ্যাঁ হ্যাঁ 3 বার। সে কি 3 বার দেখেছে? আরে দূর মুখ্য, ওকে বললাম 3 বার,
একবার দেখেই যে আমার বুকের অবস্থা, মনে হয় যেন হামানদিস্তা দিয়ে কে খোয়া ক্ষীর ভাঙছে। তারপর তারপর কি হলো? তারপরে করতে করতে ক্রমে ক্রমে আলাপ যখন উঠলো জমে, উফ, এসব পারভার্টেড লোকেদের না আমার সহ্য হয় না। আপনার মুখটাই না কেমন ব্যাকা পালা, সহ্য হয় না। আমি যদি তোমার মক্কেল হতো তখন তুমি কি করতে? হ্যাঁ, তখন তুমি কি করতে? এই কথাটা কিন্তু ঠিক বলেছেন। উনি যদি মক্কেল হতেন তাহলে কি করতেন? তখন ওনার কেসটা আমি নিতাম, কারণ উনি আমার ন্যায্য ফিস দিতেন। সত্যি টাকা ফিস দিলেই সোহিনী একবারে সত্যি হয়ে যায়। What? ম্যাডাম প্লিজ প্লিজ আমার ইন্টারভিউগুলো শেষ করতে দিন। আপনি বলুন, আপনি বলুন। তারপর তারপর রেশমিকা আমাকে একদিন জিজ্ঞাসা করলো, কাকু সেই নাচটার কথা মনে আছে যেখানে আলু লিংচে লিংচে ল্যাংচা নাচ নাচছে? আমি বললুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন ও আমায় বললো, তুমি ওরকম নাচতে পারবে? আমি বললুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর গরম তেলে সিঙ্গারা ছাড়ার মতো চুরবুর চুরবুর করে উঠে বললো, নাচো তো দেখি। এমনি বললে না সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, তাই বললে? তাই বলবে কেন? ও আমাকে জিজ্ঞাসা করলো আমি নাচটা জানি কি না। তা আমি বুঝলেন আমিও শুরু করে দিলাম। ওই ছাদের আলসের ধারে গিয়ে আমিও নাচটা শুরু করে দিলাম। नैनों से मिलते ही नैनों से नैन जराए, तेरी जो है तेरी जो पल को उसको झुकाए, उसे निहारे तू और जो गर्विदा है उसको तारे तू, तेरी झलक का शर्फी सी बल्ली, तेरी झलक का शर्फी सी बल्ली, बातें तेरी जो हर की। তারপরে তো এই কাক ছাদের আলসেটা অনেকদিন ধরেই ভাঙা ছিল, নাচতে নাচতে খেয়াল করিনি, গিয়ে পড়লাম ওই ভাঙা আলসের ওপর। আর ভাঙা আলসের সমেত নিচের ফুটপাতেই কাক। ওই আলুর নাচ দেখাতে গিয়ে ছাদ থেকে পড়ে আমার আলুই ফেটে গেল। আচ্ছা তারপরেই কি ওই কাটা কুকুর হয়ে এখানে? হ্যাঁ রে ভাই। আচ্ছা রবীন বাবু, আপনি কিভাবে মারা গেলেন? আরে ও আবার বলবে কি? আমি আমার রকের ছেলেদের কাছে শুনেছি এ ছিল একটা বদ্ধ মাতাল, তাই মদ খেয়েই মরেছে। হ্যাঁ, আমি তো মাতাল কবি, সারা দেশ জুড়ে আমার বদনাম, কিন্তু আমি আমার শেষ কবিতাটা লিখে মারা গেছি। এটা দাদা আপনি ঠিক বললেন। এই কবিতা লিখি কেউ মারা গেছে এ তো বাপের জন্ম শুনি। তবে হ্যাঁ, কবিতা পড়ি আমার এক কাকা মরেছিল। সে কি, আপনার কাকা কবিতা পড়ে কিভাবে মারা গেল? ওই মরণের পাকনা উঠেছিল তো তাই। একদিন কলকাতা থেকে ফিরবার সময় ভালো মানুষ একটা বই নিয়ে বাড়িতে ঢুকে হাত মুখ ধরে খাবার দাবার খেয়ে কবিতার বইটা নিয়ে এলাম সিট হয়ে চলে। ও বাবা, সকালবেলা ডাকতে কি দেখি ওপরে চলে গেছে, আর উনি বলছেন যে কবিতা লিখে মারা গেছে। হ্যাঁ, আমি কবিতা লিখে মারা গেছি, কিন্তু আমি আমার শেষ কবিতা লিখে গেছি এই হিন্দুস্তানের তামাম বাবা মা যা তাদের ছেলে মেয়ের বিয়ে দিতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে। কবিতাটা ছাপা হবে, শুনবেন শুনবেন আমার সেই শেষ কবিতাটা। শোনাই যাক না, কি বলেন দাদারা? একটা নতুন জিনিস হবে, শ্মশানে পদ্ম পাঠের আসর। আমার আপত্তি নেই, তবে ঘুমিয়ে না পড়ি। কেন কেন দাদা, কেন ঘুমায় পড়বেন কেন? আর বলেন কেন, ছোটবেলা থেকে মা টাক মারা সুন্দর করে সুর করে ঘুম পাড়াতেন তো, তাই গান কবিতা এসব শুনলে আমি ঘুমিয়ে পড়ি। কবি ভাই, তা আপনি শুরু করুন। আমার কবিতার নাম আমি এক বোতল বিয়ার খেতে চেয়েছি। খেতে পাওয়ার আর জিনিস পাইনি। নবনী দাসের সুন্দর সুন্দর জল ভরা তালসা সেসব ছেড়ে বিয়ার। হ্যাঁ দাদা চুপ করুন, প্লিজ চুপ করুন, আপনি শুরু করুন কবি বাবু। আমি এক বোতল বিয়ার খেতে চেয়েছি, বাজার থেকে কিনে আনলাম ঠান্ডা একটা বিয়ার, গ্লাসে ঢেলে আয়েশ করে বসে চুমুক দিতে যাব। হঠাৎ ভাবলাম আজ থাক, সেই দিন খাবো বিয়ার যেদিন খবরের কাগজে দেখবো না দেশের কোনো না কোনো কোণে কোনো না কোনো মেয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে কিংবা গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে, তার বাবা উপযুক্ত বরপণ দিতে পারে। সেই দিন খাবো বিয়ার। কিন্তু এমনই আমার পোড়া কপাল, প্রতিদিনই খবরের কাগজ খুলি আর দেখি আজ বাংলায়, কাল দিল্লিতে, পরশু পাঞ্জাবে দেশের কোনো না কোনো কোণে কোনো না কোনো মেয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে কিংবা গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে, কিংবা তাকে হত্যা করা হয়েছে শ্বশুরবাড়ি নামক দানবের খিদে মেটেনি বলে।
আমি মনে মনে আমার বোনেদের উদ্দেশ্যে বললাম, হে আমার বোনেরা, তোমরা কি একটা দিনও রেহাই দিতে পারো না যেদিন তোমাদের এই তৃষ্ণার্ত দাদা এক বোতল বিয়ার খেতে পারে? কিন্তু না, আমার বোনেরা আমার কথা শুনলো না। তারা প্রতিদিনই খবরের কাগজে খবর হয়ে বেরোতে লাগলো আমার আর বিয়ার খাওয়া হয়। হঠাৎ কেন জানি না মনে হলো কাল কাল হয়তো হবে সেই দিন, কাল আমি খেতে পারবো বিয়ার। খানিক পরে খবর পেলাম আমার এই 3টে বাড়ি পরে যে কোটিপতি থাকে তারই পুত্রবধূ ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে আজ একটু আগে। খবরটা শুনে মনটা আমার খারাপ হয়ে গেল। যা, কালও আমার বিয়ার খাওয়া হবে না। পরের দিন সকালবেলা খারাপ মন নিয়ে চলেছি বাজারে। হঠাৎ সেই কোটিপতির সঙ্গে দেখা, মুখ চেনা ছিল। সেদিন যেচেই আলাপ করলে, কি খবর, কেমন আছেন? ভালো না, ভালো না আমার উত্তর। কেন কেন কেন? তার শাকগুলো জিজ্ঞাসা। তখন তাকে আমি আমার বিয়ার খাওয়ার ইচ্ছেটা এবং না খেতে পাওয়ার কারণটা সবিস্তারে বললাম। তিনি বললেন, খান, 1 বোতল কেন, 2, 3, 4, 5 যত ইচ্ছা খান, তা আমারই পয়সায়। আমি বললাম, তা কি করে হয়? খালি তো আপনার পুত্রবধূ ছাত্রী লাফিপুরে আত্মহত্যা করেছে আর সেই খবরটা তো আজকে বেরিয়েছে। তার সহস্র উত্তর, না না, বেরোয়নি। আমার অনেক অনেক টাকা, আমি টাকা দিয়ে কাগজগুলোকে সব কিনে ফেলেছি এবং এবং আমি তখনই বাড়ি ফিরে যাই এবং সমস্ত কাগজগুলোকে তন্ন তন্ন করে খুঁজি, কিন্তু না, কোথাও সেই ছোট্ট খবরটা পেলাম না। মনে মনে ভীষণ খুশি হলাম। বাজার থেকে কিনে আনলাম ঠান্ডা একটা বিয়ার, গ্লাসে ঢাললাম, ঢেলে আয়েশ করে বসে চুমুক দিতে যাব। হঠাৎ দেখি সেই সোনালি পানীয়ের মধ্যে একটা নিষ্পাপ ফুলের মতো মুখ, যে মুখ চোখ ভরা জল নিয়ে যেন আমাকে বলছে, দাদা দাদা, আজ না হয় নাইবা খেলে, অন্তত আমার জন্য। আমি গ্লাস নামিয়ে রাখলাম। আমার আর বিয়ার খাওয়া হলো না। অথচ বিশ্বাস করুন আপনারা, আমি ভীষণ ভাবে 1 বোতল বিয়ার খেতে চেয়েছিলাম। বাহ, ভারী সুন্দর তো কবিতাটি। কিন্তু কবি, আপনার এই কবিতাটি পড়ে বা শুনে কোনো অর্থলিপ্সু ছেলের বাবা কোনো কন্যা দায়গ্রস্ত পিতার প্রতি এতটুকু করুণা দেখাবে? আপনার পদ্যটা যদি আগে শুনতো তাহলে আমার প্রথম পক্ষে শহরের কাছ থেকে ঠেঙে 1 পয়সাও কম নিতাম না। কেন, আপনি কি আপনার দ্বিতীয় বিয়েতে কোনো পণ নেননি? না, পঞ্চায়েত প্রধান হিসেবে আমি পণপ্রদার বিরুদ্ধে। ফার্স্ট ম্যারেজের সময় পঞ্চায়েত প্রধান ছিলাম না, কিন্তু সেকেন্ড ম্যারেজে নো পণ। সত্যি কবি ভাই, তোমার এই কবিতাটা শোনার পর মৃত্যুর পরেও কেমন একটা পাপ বোধ হচ্ছে। মনে পড়ে যাচ্ছে ছেলেদের বিয়ের সময় বিআই মশাইদের কাছ থেকে কেমন দমড়ে মুচড়ে অনেক টাকা আদায় করেছিলাম। আজ যদি উপায় থাকতো, আমি একটা একটা করে টাকা ওই বিআই মশাইদের ফেরত দিতাম। সেটা তো আর এই জীবনে সম্ভব নয় নবনীদা, সামনের জীবনে সেই প্রায়শ্চিত্তটা করবেন। আচ্ছা কবি বাবু, আপনার ওই কবিতার থেকে আপনার মৃত্যুর কারণটা ঠিক খুবই পরিষ্কার হলো না। ওই ব্যর্থ কবিতাটা লিখে আমার মনে হয়েছিল কবিতা লিখে এই সমাজ ব্যবস্থার পরিবর্তন করা সম্ভব না। হতাশা ভুলতে গেলাম বাংলা মোদের থেকে। মালে গন্ডগোল ছিল, একসাথে 9 জন। এই এখানে বস, ওই জায়গা আছে। আচ্ছা ম্যাডাম, আপনার ইন্টারভিউটা? আমার ইন্টারভিউ কি হবে? আমার ইন্টারভিউ দিয়ে আমি একজন ইনকাম ট্যাক্স না দেওয়া অর্থলোলুপ ব্যারিস্টার। কি করবেন আমার ইন্টারভিউ দিয়ে? তবুও বলুন, সবাই যখন বলেছেন আপনি বা বাদ থাকেন কেন? আমার ইন্টারভিউ নয়, আমার কনফেশন। কনফেশন? ইয়েস, আই হ্যাভ কিল্ড মাই ওন চাইল্ড। হ্যাঁ, ঠিকই বলছি, আর আপনারাও ঠিকই শুনেছেন। আমি আমার একমাত্র মেয়ে দোলন চাপাকে খুন করেছি। কি বলছেন ম্যাডাম? আপনারা নিশ্চয়ই জানেন, দক্ষিণ কলকাতার অঞ্চলের এক গৃহবধূ তার শ্বশুর শাশুড়ি এবং ননদেরা মিলে পিটিয়ে খুন করেছিল। হ্যাঁ, খবরটা তো সব খবরের কাছে ফলা উড়ে বেরিয়েছিল। হ্যাঁ, আমি ছিলাম সেই আসামি পক্ষে। যদিও বা আমি জানতাম তারা সম্পূর্ণভাবে দোষী এবং খুনি, তবু আমাকে এই কেসটা নিতে হয়েছিল জানেন। তার কারণ সেই সময় আমার খুব অর্থের প্রয়োজন ছিল। কেননা
কেননা তার কিছুদিন আগেই আমি আমার একমাত্র মেয়ে দোলন চাপাকে কলকাতার সবচেয়ে কালচার সবচেয়ে বনেদি বাড়িতে প্রায় 50 লক্ষ টাকা খরচ করে বিয়ে দিয়েছিল। তারপর ম্যাডাম, তারপর 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 দোলামা একদিন আমার বাড়িতে বেড়াতে এলো জানেন। সারাদিন মা মেয়েতে হাসি মজা করে দিন কাটালাম, কিন্তু রাতে ডিনার টেবিলে হঠাৎ হঠাৎ দোলামা আমার একটা প্রশ্ন জিজ্ঞাসা করলো। বললো, আচ্ছা মা, তোমার কি মনে হয় তুমি যে এই কেসটা নিয়েছো তোমার মক্কেলটা নির্দোষ? আমি হেসে বললাম, তুমি যদি জজ সাহেব না হয়ে প্রশ্নটা করে থাকো তাহলে বলবো হ্যাঁ, ওরা দোষী, ওরা খুনি। দোলা আমায় বললো, তাহলে তুমি এই কেসটা নিলে কেন মা? ওর এই কথাটা শুনে না আমার মাথাটা কিরকম গরম হয়ে গেল জানেন। ওকে ক্রুডলি বললাম, দেখো ব্যারিস্টারি করি আমি টাকা রোজগারের জন্য, আর ভুলে যেও না তোমার বিয়েতে যে আমার ওই 50 লক্ষ টাকা খরচ হয়েছে সেই টাকাটা এসেছে আমার ওই মক্কেলদের কাছ থেকে। এই কথাটা শুনে না ওর মুখটা কিরকম ফ্যাকাশে হয়ে গেল জানেন। কিছুক্ষণ মাথা নিচু করে বসে চলে গেল ওর ঘরে। পরের দিন সকালে উঠে শুনি দোলামা আমায় কিছু না বলে চলে গেছে ওর শ্বশুর বাড়ি, আর আমার জন্য রেখে গেছে একটা চিঠি। হ্যাঁ, কিন্তু না, সেদিন আমার সেই চিঠি পড়ার সময় ছিল না, কারণ আমার মক্কেলদের হয়ে শেষ সওয়াল করতে হবে। কোর্ট রুম দর্শকে ভরে গেছে। আমি সওয়াল শুরু করতে যাচ্ছি, ঠিক সেই মুহূর্তে আমার জুনিয়র আমার কানে কানে এসে বলল, আমার বাড়িতে কি যেন একটা বিপদ হয়েছে। হ্যাঁ, কিন্তু না, সেদিন আমার সেই বিপদ শোনারও কোনো সময় ছিল না, কারণ আমার মক্কেলদের আমায় বাঁচাতেই হবে। আমি আবার সওয়াল শুরু করলাম, কিন্তু কিন্তু কোথাও না একটা রেশ কেটে যাচ্ছে। আমি সওয়াল করতে পারছি না। ইজলাসে সবাই অবাক, আর ব্যারিস্টার সোহিনী রায়ের কি হচ্ছে। আমি সব ভুলে আবার সওয়াল শুরু করলাম। ঠিক সেই মুহূর্তে আমার জুনিয়র আমার কানের সামনে আকাশের সমস্ত বাজ ঢেলে দিয়ে বলল, আমার একমাত্র মেয়ে দোলন চাপা গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে। আমি আমার মহামান্য আদালত, আমার মক্কেল সব ফেলে দৌড়ে গেলাম আমার দোলা মায়ের কাছে, কিন্তু কিন্তু ওরা না আমায় যেতে দিল না। কাছের দরজার বাইরে দিয়ে দেখলাম আমার দোলা মা আলো কয়লার মতন মুখটা বার করে সাদা চাদরে সারা শরীরটা ঢেকে নিথর পাথরের মতন পড়ে রয়েছে। একবারও ফিরে তাকালো না আমার দিকে পর্যন্ত। এক রাত শূন্যতা বুকে নিয়ে সিঁড়ির কাছটায় দাঁড়িয়ে আছে। এমন সময় দোলামার সকালে চিঠিটার কথা মনে পড়লো জানেন। সারাদিন তো তাড়াহুড়োয় সেটা পড়া হয়নি। ম্যালেরিয়া রোগীর মতন কাঁপা কাঁপা হাতে চিঠিটা বার করলাম। আমার দোলামায়ের চিঠি। কতদিনও আমায় চিঠি লেখে না জানেন। সেই হোস্টেলে থাকতে ও আমায় রোজ একটা করে চিঠি লিখতো। তারপরে তো আর লেখা হয়নি। চাপা ফুলের গন্ধ মাখা সেই চিঠিটা খুললাম। কি লেখা ছিল জানেন? কি লেখা ছিল তাতে? লেখা ছিল, মা, ভাগ্যিস তোমার আর কোনো মেয়ে নেই, থাকলে তাদের বিয়ে দেওয়ার জন্য তোমায় জেনে শুনে কত নৃশংস অপরাধীকেও নির্দোষ প্রমাণিত করতে হতো। মা, আমি তো তোমার মতন ব্যারিস্টার নই, তাই তোমার 50 লক্ষ টাকার দেনা শোধ করে যেতে পারলাম না। ক্ষমা করো, আমায় তুমি প্রণাম নিও আমার। এটি তোমার 50 লক্ষ টাকা খরচ করে দেওয়া মেয়ে দোলন চাপা। হঠাৎ মনে হলো আমার বুকে কি যেন একটা বর্ষা দেখা দিল। আচ্ছা কি বললি? আমার কথা পারে না? হ্যাঁ? তোর বাবা সব শোনার পরে বলবেন আমি আমার মেয়েকে খুন করিনি। আচ্ছা, আপনি তো সাংবাদিক, আপনি তো খবরের কাগজে সত্যি কথা লেখে, তাহলে বলুন আমি আমার মেয়েকে খুন করিনি। আপনি কিছু একটা বলুন। আরে আপনারা সবাই চুপ করে কেন আছেন? কিছু একটা বলুন না।
দোলা মা, দোলা মা, আমায় সেদিন বকলে না কেন মা? ছোটবেলায় আমায় যেভাবে তুমি বকতে, সেভাবে কেন বকলে না মা আমায়? এ তুমি কি শাস্তি দিয়ে গেলে আমায় তুমি মা? কেন দিলে এরকম শাস্তি আমায়? ম্যাডাম, ম্যাডাম উঠুন। শ্মশানে এসে কাঁদতে নেই ম্যাডাম, শান্ত হন। আমি একজন অসৎ মানুষ, অসৎ চরিত্রের লোক। আমার কথার যদিও কোনো মূল্য হয় না ম্যাডাম, তবু আপনাকে বলি, আপনি কাঁদবেন না ম্যাডাম, আপনি কাঁদবেন না। আচ্ছা আচ্ছা, তাহলে কি আমার মেয়ে মারা গেছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে তো তাকে এখানে আনা হবে বলুন। আমার সাথে তার দেখা হবে? বলুন না, দেখা হবে, বলুন না। দেখলেই কি আর চিনতে পারবে? আগুনে পোড়া মরা, সারা বর্ণ কালো হয়ে গেছে, সমস্ত চামড়া কুচকি আছে। না, প্লিজ ওরকম ভাবে বলবেন না, প্লিজ চুপ করুন। জানেন তো ছোটবেলায় না ওর চেহারাটা ডল পুতুলের মতন ছিল, তাই তো আমি নাম রেখেছিলাম পুতুল রানী। আর ওর গায়ের রংটা পুরো চাপা ফুলের মতন সাদা ছিল, ধবধবে। তাই তো আমি নাম দিয়েছিলাম দোলন চাপা। আচ্ছা, এরপরেও বলবেন আমার মেয়ে ওরকম কি করে বিকৃত হতে পারে বলুন তো? আপনারা মিথ্যা কথা বলছেন, আমার মেয়ে ওরকম বিকৃত হতে পারে না। ম্যাডাম, ম্যাডাম আপনি শান্ত হন। ম্যাডাম আপনি কষ্ট পাবেন না। ও বলতে হয় জানি, এটা জানার পরেও আপনি কষ্ট পাচ্ছেন, কিন্তু আমার ফুলের মতো বোনেরা গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগাবার পরও এরকমই বিকৃত হয়ে যায় এবং যাচ্ছেও প্রতিদিন একজন না একজন আমাদের অজান্তে। সব খবর তো সবসময় খবরের কাগজে বেরোয় না। বাবু, আমি একজন সাংবাদিক হয়ে আপনার কথাটি মানি, কিন্তু কিছু কিছু খবর তো আমরা প্রতিদিনই পাই। সে অবাগী মেয়েদের কথা কয়জনই বা ভাবি। আপনাদের মনে আছে কিনা জানি না, বেশ কয়েক বছর আগে কানপুরে তিনটি বোন তার বাবা মাকে বরপঞ্জার হাত থেকে মুক্তি দিতে একসাথে আত্মহত্যা করেছিল। সেই খবর আমরা ছবি সব প্রত্যেকটা নিউজে দেখেও ছিলাম। সেই ছবি দেখে আমরা আটকে উঠেছিলাম। অফিস কাচারিতে এই নিয়ে আলোচনাও হয়তো করেছি, কিন্তু তারপর কজন মনে রেখেছে তাদের কথা? আসলে কি জানেন তো কবিবাবু, আমাদের বাড়িতে আগুন না লাগা পর্যন্ত আমাদের গায়ে তাপ লাগে না, চেতনাও আসে না। আমার মনে একটা প্রশ্ন যায়, এই যে কথায় কথায় এখন প্রতিবাদের ঝড় ওঠে, একটা রাস্তায় ছাগল চাপা পড়লে রাস্তা রোকো হয়, রেল রোকো হয়, বৃদ্ধজনেরা রাস্তায় নেমে গলা ফাটায়, কিন্তু কেউ কি পারে না এই নিদারুণ সামাজিক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে? নিশ্চয়ই পারে। আমি একজন আশাবাদী লোক। আমি আশা করবো যে যা কারেন্ট এসি গেল, বেশ আড্ডাটা জমে উঠেছিল, সব শেষ। যাই আমার জায়গায় গিয়ে শুয়ে পড়ি। আমার জানা কত নম্বর ছিল? 1 নম্বর। যাই ভাই, গিয়ে শুয়ে পড়ি। চাই আমিও চলে যাই আমার জায়গায়। ও জীবন রে, ও জীবন আছে, ও জীবন ছাইরা যাচ্ছে মোরে, ওই জীবন ছাইরা গেলে মানুষে কইবে মরা। বিদ্যুৎ কালারই নেই। হ্যাঁ, কালার করে ও জীবন ছাইরা যাচ্ছে দাদা জীবন ছাইরা গেলে মানুষে কইবে মরা জীবন রে, ওরে কাঁচা বাঁশের কাঠ পালন করে, ও জীবন দুশ্মন মনে আল্লাহ হিন্দু বলবে হরি হরি। সাইকেল এসছে। আমি সে ভোলানাথ নই রে, সে ভোলানাথ নই, আমি সে ভোলানাথ
তো নই বে সে ভোলানাথ নই আমি জম ভোলা ভোবের চালা এই শালা কেওড়া তোলাতে রই আমি সে ভোলানাথ নই বে সে ভোলানাথ আজ শালা বেদম নেতা করেছে সারাদিন শালা কোনো কাজ ছিল না এরপরে নেশা করে নিয়েছি নেশা চড়তে দেখি গতকাল ওই শিবরাত্রি উপলক্ষে ওই শালা বাবাকে ভাসিয়ে দিয়ে গেছিল শালার মূর্তি হাঁটু জলে দাঁড়িয়ে আমার দিকে টেরিয়ে তাকিয়ে আছে বাবাকে ধরে বাহ্যের দিকে ঠেলে দিলাম। বাবা ভেসে গেল কি খেয়াল হলো বাবা ত্রিশূলটা খুলে নিয়েছি খুলেই হয়েছে বাবা মানে চেষ্টা কর বলে মনে হয় এই শালা ডুমের জীবন কত মেয়েদের পুড়িয়েছে কত চওড়া সিঁদুরওয়ালা মেয়েদের পুড়িয়েছে আজ শালা সবাইকে কেমন যেন পার্বতী বলে না আমি আর ওই পার্বতীদের পুরাতে পারবো না তোমরা সকলে শুনে নাও আজ থেকে এ শ্মশানে কোনো পার্বতী পুড়বে না আজ থেকে এ শ্মশানে কেন কোনো শ্মশানে কোনো পার্বতী পুড়বে না পুড়বে না পুড়বে না পুড়বে না উড়বে 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 না আমরা সেই সুন্দর শিবকে চাই না আমরা চাই সেই শিবকে যে শিব স্ত্রী পার্বতীর মৃতদেহ নিয়ে প্রলয় নাচ নেচেছিল। হে নটরাজ তুমি এসো দেশের প্রত্যেকটি যুবকের উপর তোমার মায়াজাল বিস্তার করো পার্বতীদের রক্ষা 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 করো পার্বতীদের